শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। একটি সুন্দর দিনের প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের আয়োজন, এবং আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা। আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও শুভ সকাল প্রিয় দর্শক। শুভ সকাল সুস্মিতা। শুভ সকাল তোমাকেও আনিস, অনেকদিন পর কেমন দেখা। আছো? আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি, এবং রাঙা সকালে আসলে আরো বেশি ভালো থাকি। একদমই তাই। চমৎকার সব মানুষ থাকেন আমাদের অতিথি হিসেবে, যাদের জীবনের গল্প আমাদের পথ দেখায়। একেবারেই তাই। আজকেও এমন একজন মানুষ আছে, চলো পরিচিত হই। চলো, কে আছে জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি স্থপতি সাদিকুল বাশার। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? কেমন আছেন? কেমন চলছে সবকিছু? হ্যাঁ, ঠিকঠাক চলছে। পুরো অনুষ্ঠান জুড়েই আপনার জীবন, আপনার কর্ম সম্পর্কে আমরা জানবো। তার আগে শৈশব একটু জানতে চাই, শৈশবটা কেমন ছিল? কারণ ছেলেবেলা খুবই গুরুত্বপূর্ণ। জি, আমার জন্ম টাঙ্গাইলে। আমার মা ছিলেন পল্লী উন্নয়ন বোর্ড, ওটা মানে একটা গভর্নমেন্ট ওখানে জব করতেন। তো ওই সূত্রে গোপালপুরে ওনার পোস্টিং ছিলেন যখন, তখন আমার গোপালপুরে জন্ম হয়। তো গোপালপুরে আসলে আমার আসলে ওইভাবে কোনো স্মৃতি ওইভাবে নেই, কারণ খুবই ছোট অবস্থাতে ওখানে ছিলাম। তারপর আসলে আমরা টাঙ্গাইলে চলে আসি আমাদের নিজেদের বাসাতে। তো ওখানে আমাদের নতুন করে তখন বাসা তৈরি হয়। তো ওই সময়কার স্মৃতিটা আমার মনে আছে। আসলে এটা হয় না যে বাচ্চা বয়সের কিছু কিছু স্ন্যাপশটের মতন কয়েকটা শট ওইরকম মনে আছে। হ্যাঁ, একটা নতুন বাসায় উঠছি, ওখানে কাজ হচ্ছে, লোকজন আছে। তো ওইটা একেবারেই আসলে তখন স্ন্যাপশটের মতন কিছু আছে। তারপর যেহেতু আমার ট্রান্সফারেবল ছিল আমার মার জবটা, তো ওখান থেকে আমরা কালিয়াকুর গাজীপুর ওখানে চলে আসি। আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন কালিয়াকুরেই, গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ে। তো ওখানে আমি প্রথম স্কুলিং হয় আমার একটা কিন্ডারগার্টেন স্কুলে। তো ওখানে আমি 1 বছর ছিলাম। তারপর আমি ওই স্কুল লিভ করি একদিনের জন্য। তারপর আমি একটা প্রাইমারি স্কুলে একদিনের জন্য গিয়েছিলাম। আচ্ছা, ওইটা আমার জন্য খুব ইন্টারেস্টিং একটি। আমি আসলে সেই গল্পটা একটু ছোট্ট করে, মানে কিন্ডারগার্টেন স্কুলগুলো তো খুব মানে করে বাচ্চাদেরকে খুব টেক কেয়ার করে নার্চার করে। কিন্তু প্রাইমারি স্কুল যেগুলো সরকারি, সেগুলোতে আসলে তো ছিল না, এখনো মনে হয় ওইরকম না। তো এটা হয়েছে যে আমি যখন স্কুলে যাই ওই দিন টিচার যিনি ক্লাসে ফার্স্ট ক্লাসেই গতকালের হোম টাস্কটা কি, তা আমি তো ওই দিনই প্রথম স্কুলে গেছি, তা আমার জানা ছিল না। তো কে কে হোম টাস্ক করো নাই দাঁড়াও, তো আমি হোম টাস্ক করিনি, আমি দাঁড়িয়ে গেছি। এবং ইউজুয়ালি যা হয় পানিশমেন্ট। তা আমি কোনো কিছু না করে, মানে কোনো ক্লাস না করে, কিছু না বুঝে আমি পানিশমেন্ট পেয়ে, আমি তো খুবই ছোট মানুষ, আমি জিনিসটাকে মানে সহজভাবে নিতে পারি নাই। তো ওর পরে ওই ক্লাসের পরে থেকেই আমি স্কুল থেকে বের হয়ে যাই। ওই একটা ক্লাসই আমি ওই স্কুলে করি। তারপর বেশ কিছুদিন যেহেতু ছোট মানুষ, আমি একটা শখে ছিলাম। বাবা মা আমাকে তখন আর স্কুলে যাওয়া নিয়ে আর করে নাই আর কি, পুশ করেনি। তারপর ওখান থেকে আমার মা আবার ট্রান্সফার হয়ে যায় মির্জাপুরে, টাঙ্গাইল মির্জাপুরে। ওখানে গিয়ে আমি আবার একটা স্কুলে ভর্তি হই। তো ওই স্কুলটা আবার আমার মার অফিস এবং স্কুল মানে পাশাপাশি ছিল। তো ওটা আমাকে আর কি একটা কনফিডেন্স করছে, কিংবা মাও সবসময় একটা ইয়েতে থাকতেন, যে কারণে ওখানে আমি আর আগের সমস্যাটা হয় নাই। তো ওখানকার পর ওটা হলো মির্জাপুর বাইমহাটি প্রাথমিক উচ্চ বিদ্যালয়। ওখান থেকে আমি ক্লাস 5 শেষ করে ক্লাস 6-এ মির্জাপুরে একটা স্কুল, হাই স্কুল আছে, এসকে পাইলট উচ্চ বিদ্যালয়, ওখানে ক্লাস 6-এ আমি করি। তো ক্লাস 6-এ পড়া শেষ করার সাথে সাথে আমার মা আবার কালিয়াকুরে ট্রান্সফার হয়ে যায়। মানে আমার একটা মানে এই স্কুলের এই লাইফটুকু খুব মানে ফ্রিকোয়েন্ট একটা চেঞ্জের মধ্যে দিয়ে গেছে। আমরা যতটুকু জানি আপনার বাবা মা দুজনেই সরকারি চাকরিজীবী ছিলেন। আমার বাবা ছিলেন স্কুল শিক্ষক, আর মা ছিলেন বিআরডিপিতে, পল্লী উন্নয়ন বোর্ড, ওইটার অফিসার ছিলেন। তো আম্মার কারণে আমাকে আর কি আমাদের ফুল ফ্যামিলি আমরা। বাবার পক্ষে কি সম্ভব হতো বারবার জব? না, আমার বাবা সবসময় ওই গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয় ওখানে ছিলেন, যে কারণে মির্জাপুর কালিয়াকুর পাশাপাশি। আমরা যখন কালিয়াকুরে থাকতাম তখন দুজনেই কালিয়াকুরে জব, তখন মির্জাপুরে ছিলাম, তখন বাবা মির্জাপুর থেকে কালিয়াকুরে ট্রাভেল করে আসা যাওয়া করে স্কুল করতাম। মানে খুব টাফ ছিল ওনার জন্য। কিন্তু আমাদের ফ্যামিলি 5 জনের ফ্যামিলি আমাদের। আমি
সবার ছোট আমার বড় 2 বোন আছেন আর বাবা মা। তো আমাদের সবারই যেটা হতো যে আমরা সারাদিন আসলে বাসার বাইরে, আমাদের বাসায় কেউ আসলে সবসময় কেউ থাকতো না, এবং বিকাল কিংবা সন্ধ্যার সময় সবাই আসলে যার যার অবস্থান থেকে, কর্মস্থল কিংবা স্কুল কলেজ থেকে সবাই বাসায় হতো। এবং আমি সবার ছোট, কিন্তু রেসপন্সিবিলিটি আসলে বাসার সবার মতন আমাকেও নিতে হতো। আমি হয়তো আগে যাচ্ছি, বাসার চাবিটা আমার কাছেই থাকতো, বাবা হয়তো আসলেন তখন আমাকেই ই করতে হতো, মানে দুধ আসছে দুধ জাল দিতে হবে, এই ধরনের যাবতীয় যে ফ্যামিলি গুলো হয়, মায়েরা কর্মজীবী হলে সন্তানদের ছোটবেলা থেকে আমাদের সবাইকেই এই প্র্যাকটিসের মধ্যে যেতে হয়েছে। জি, যেটা বলছিলাম যে মির্জাপুর থেকে আমি যখন কালিয়াকৈরে চলে আসি, ওখান থেকে ক্লাস 6 এবং 7 এই 2টা বছর ওখানে থাকি। তো এর মধ্যে আমি স্কাউটিং, বয় স্কাউটিংটা ওখানে ই করি, কিছুদিন কন্টিনিউ করি। তো ক্লাস 7-এর পর আমাকে তখন আসলে, মানে এতদিন তো ফ্যামিলির সাথে ছিলাম, তারপর আমাকে আসলে ফ্যামিলির থেকে বের করে দেওয়া হলো। স্যার, সেই প্রসঙ্গে আমরা আসবো, আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, সুস্মিতা একটু জানাবে। সুস্মিতা জানাও। সম্প্রতি স্থাপত্য ইনস্টিটিউট বাংলাদেশ এবং ইসলামী ফাউন্ডেশন যৌথভাবে একটি স্থাপত্য নকশা প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে H&S আর্কিটেকচার স্টুডিও। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের নকশা করার জন্য এই পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানে কর্ণধার স্থপতি সাদিকুল বাশার ও স্থপতি সাবরিনা আফতাব মসজিদের নকশাটি করেছেন। মসজিদ নকশার অনুপ্রেরণা স্থানে ছিল মসজিদে নববী, দিল্লি জামে মসজিদের নকশা। H&S আর্কিটেকচার স্টুডিওর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে মতিঝিলে ডাচ বাংলা ব্যাংক হেডকোয়ার্টার বিল্ডিং, বসুন্ধরায় CNS এর হেডকোয়ার্টার বিল্ডিং, গাজীপুরে আলামিন ফরেস্ট রিট্রিট, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, চট্টগ্রামের গোলপাহাড় মহাশ্মশান টেম্পল কমপ্লেক্স সহ অসংখ্য রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল প্রজেক্ট। মূলধারা স্থাপত্যের সফল পদচারণার পাশাপাশি একাধিক স্থাপত্য প্রতিযোগিতায় তিনি তার প্রতিভার নিদর্শন রেখেছেন। 2013 সালে আয়োজিত আঞ্জুমান মফিদুল ইসলামের হেডকোয়ার্টারের নকশা প্রতিযোগিতায় এবং 2016 সালে স্থাপত্য অধিদপ্তর আয়োজিত নাগাসাকি পিসবার্গ মনুমেন্ট প্রতিযোগিতা এর মধ্যে অন্যতম। দর্শক, চলুন ফিরে যাই অতিথির কাছে। শৈশবের গল্পে ছিলাম, তো বলছিলেন যে 3 ভাই বোন আপনারা এবং আপনি সবার ছোট। তো বড় 2 বোনের সঙ্গে বয়সের পার্থক্য কতটুকু ছিল? আমাদের 3 ভাই বোনের মধ্যে বয়সের পার্থক্য 3 বছর করে। আচ্ছা, খুব সিস্টেমেটিক্যালি। আমি সবার ছোট। ছোট হওয়াতে তো খুব বোধহয় আদর পেতেন বাবা মা, ভাই বোনের। ছেলে হিসাবে তো বাংলাদেশের কনটেক্সটে আলাদা একটা কেয়ার থাকে বাকি ফ্যামিলিদের থেকে কিংবা বাবা মার থেকে। বোনদের সাথে যথারীতি যা হয় ছোটবেলায়, যে একটু অম্লমধুর একটা সম্পর্ক থাকে, ওই ধরনেরই ছিল। আবার আরেকটা জিনিসও হয় যে বাবা মারা আসলে সন্তান, আমি নিজে নিঃসন্তান, কিন্তু আমি ব্যাপারগুলোকে মানে এইভাবেই করার চেষ্টা করি যে বাবা মারা আসলে প্রথম সন্তানকে তাদের একটা টেস্ট হিসাবে নেয় সন্তান পালনের ক্ষেত্রে। দ্বিতীয়টা আসলে প্রথম সন্তানের একটু দায়িত্ব পড়ে, প্লাস বাবা মা। তো দ্বিতীয় জনকে একটু লুজ থাকে। তৃতীয় জনের ক্ষেত্রে হয় কি, তখন আসলে বাবা মা আর মানে অত বেশি নজর দেন না, ভাই বোন যারা বড় থাকেন তারাই অনেকটাই করেন। তারপর মা এই ব্যাপারে খুবই ছিলেন, উনি খুব সবসময় নজরে রাখতেন। কিন্তু ওই যে আরেকটা ফ্যাক্টর যেটা বললাম, একটু আসলে তৃতীয় সন্তান হিসাবে একটু ছিল। আর ছেলে হিসাবে যেহেতু বাংলাদেশের কনটেক্সটে বাইরে ঘোরাঘুরি করা, একটু সেই স্বাধীনতাটা, এগুলো আসলে ওই সময় আমি একটু গ্রাম মফস্বল যে জায়গাগুলো, ওই রকম জায়গাতে আমার আসলে শৈশবটা, শহর কেন্দ্রিক ইয়েতে আমার আসলে খুব বেশি থাকা হয় নাই। তো ওখানে যে নদীর পার, মাঠ, যে খেলাগুলো আমরা ট্রেডিশনালি খেলি, গোল্লাছুট, তারপর যে ডাঙ্গুলি, এগুলো খেলে খেলে আমরা আসলে বড় হয়েছি। যতটুকু জানি ছবি আঁকার প্রতি আপনার প্রবল আকর্ষণ ছিল। এইটা, হ্যাঁ, আমার এইটার গল্পটা আমি একটু তাহলে শুরু থেকে বলি। যে আমি যখন কিন্ডারগার্টেনে পড়ি, তো কিন্ডারগার্টেনে এই জিনিসগুলোকে যেটা বললাম যে অনেক মানে এনকারেজ করে, নার্চার করে, আলাদা করে আর্টে তখন ক্লাস। তো আমি স্কুলে যখন যাচ্ছি একেবারেই, তখন তো আসলে প্লে বা এইরকম বয়সে ছবি আঁকা বিষয়টা তখনও ওইভাবে ঠিক মানে ইয়েতে আসেনি। তো প্রথম দিন ক্লাসে যাওয়ার পর ছবি আঁকতে হবে, আমি বুঝিনি কি আঁকতে হবে, বুঝিনি কিছু। বাসায় গিয়ে আম্মাকে বললাম যে আম্মা এরকম করতে বলছে, আমি তো কিছু পারি নাই। আমার মা, উনি খুবই মানে ক্রিয়েটিভ
একজন পার্সন ছিলেন, হয়তো ওনার ইন্সপিরেশনগুলো আমাকে আসলে অনেক ই করে ওনাকে। উনি আমাকে আসলে প্রথম হাতে খড়ি যেটা ছবি আঁকার ওইটাই করলেন, যে ই করে না যে পেঁপে আঁকো এইভাবে, তারপর এই চুরি দিয়ে এই করে এই আঁকো, মানে এই ধরনের অনেক ধরনের টেকনিক শিখালেন। এবং আমি আসলে ওই ইটাই আমাকে খুব কনফিডেন্স দিছে। পরে যখন ক্লাসে একদিন বললো তোমরা একটা বক আঁকো, তো আমি খুব কিউট করে ছোট করে খুব মানে সিঙ্গেল লাইন ড্রয়িং এর মতন করে একটা বক এবং তার পা আবার ই করা, মানে আমি নার্সারিতে পড়ি তখন। তো এটা দেখে ক্লাস টিচার মানে সে খুবই ইমপ্রেসড, খুবই খুশি, ভেরি গুড। আমিও খুবই হয়েছে, বাসায় গিয়ে বলছি আমার খুব ভালো লাগছে। তো ওই সময় তার কিছুদিন পরে 88 বন্যার এই সময়টা, তো আমার তখন আসলে ওই যে ভেরি গুড পেয়েছি, কিংবা আমি নিজেও জিনিসটাকে একটু মানে ব্যাপারটার ইন্টারেস্টটা আমি করতেছি। তো 88 বন্যার সময় তখন তো আসলে 4-5টা আমরা দেখতেছি হচ্ছে, বন্যা হচ্ছে, তারপর হেলিকপ্টারে করে ত্রাণ দিচ্ছে, তা আমি এগুলো আঁকতাম, যাই দেখতাম এগুলো আঁকতাম। তো ওই করে করে তারপর একটা আসলো যে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা। তখনও কিন্তু আমি আসলে আমার মার তত্ত্বাবধানেই আছি। জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা, নার্সারিতে পড়ি। তো ওই সময় একটা ওই কম্পিটিশনে আমাকে এনরোল করে দিলেন আমার মা। তো ওইটাতে আমি ফার্স্ট হয়ে যাই। তো ফার্স্ট হয়ে যাওয়ার পর তারপর আমাকে যেতে হবে, তখন কালিয়াকৈর থেকে, তারপর আমাকে যেতে হবে গাজীপুরে জেলা পর্যায়ে। তো আমি আসলে ছোট খুবই গাজীপুরে, যেখানে আমি ছবি আঁকতে মানে যেখানেই করতেছে একটা ক্লাসরুম, হাই স্কুল, তো সবাই আসলে টুলের উপর বসে কিংবা যেভাবে হোক তারা আসলে একটা এই জায়গা পাচ্ছে। কিন্তু আমি গিয়ে দেখি টুল আমার এই লেভেলে। তো ওই অবস্থাতে আমি পরে টুলের উপর উঠে গিয়েই ছবি আঁকি, তো ওখানে সেকেন্ড হই। তো এইটা আমি আসলে দেখা গেল। তারপরে আমি ওই যে নার্সারি থেকে ক্লাস 7 পর্যন্ত, তো এইটার মানে কম্পিটিশন যেটা ছিল জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা, এটাতে আমি সবসময় প্রতি বছরই অংশগ্রহণ করতাম। আর ওই যে আশেপাশে কি দেখছি, এমন হতো যে আমি বাসায় আছি, হয়তো একটা শাপলা ফুল আঁকতেছি, পুকুরে একটা শাপলা ফুল আছে, আমি মানে পরিবেশটা এরকম ছিল। এখন যেমন আমরা ছবি দেখে ছবি আঁকতে হয়, এরকম আমার ছিল না। প্রকৃতি দেখে আমি বাসা থেকে বের হয়ে গেলাম, গিয়ে হয়তো দেখলাম, আবার বাসায় এসে আঁকলাম। তো এবং আমার ফ্যামিলিও, আমার বাবা মা আমাকে আসলে এইটা আসলে সুযোগ, আমি প্রিভিলেজড ওই ক্ষেত্রে। কারণ আপনার রং, কাগজ, তুলি, আমি মফস্বলে থাকি, ওই সময় আসলে এগুলো এফোর্ড করা প্রোভাইড করা এটাও খুব সহজ ছিল না। কিন্তু আমি কখনো এই অভাবের মানে আমরা খুব মানে মধ্যবিত্ত একটা পরিবারের, কিন্তু আমার বাবা মা মানে আমি এই অভাবের মানে আমাকে অন্য অন্য জায়গাতে হয়তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই ঘাটতি আছে, আমার দুটাই শার্ট আছে, এর বেশি নাই। কিন্তু রং, কাগজ, তুলি এই ব্যাপারে আমি কখনোই ওই ফিলিংটা আমার হয় নাই যে আমি এটাকে মানে মিস করতেছি, অভাব হচ্ছে। এটা ক্লাস 7 পর্যন্ত আমি আসলে যখন বাসায় ছিলাম, 7-8 পর্যন্ত আমি এটা আসলে আমার প্রতিদিনই হয়তো 1-2টা করে ছবি আঁকা। তো ওই সময় আসলে প্রচুর ছবি আঁকা হয়েছে, ওয়াটার কালার করতাম। পরে একটা পর্যায়ে মাটির কাজ, মনের কথা একটা প্রোগ্রাম হতো পিটিভিতে, তো ওই প্রোগ্রামটা মুস্তাফা মনোয়ারের, ওইটা আমাকে খুব প্রভাবিত করছে। আর মির্জাপুর থাকতে আমাকে একজন উনি ফাইন আর্টসের একজন ছিলেন, গ্রাজুয়েট ছিলেন, হুমায়ুন কবির। উনি আমাকে আসলে যে মডার্ন টেকনিকে ওয়াটার কালার করা কিংবা মডার্ন আর্টের সাথে ইন্ট্রোডিউস করা, এইটা আমি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। হুমায়ুন বিরাট সময় অবধি আপনার ছবি আঁকার প্রতি একটা ঝোঁক ছিল, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। তারপরে আপনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আপনি যুক্ত হন, সেটা কিভাবে আসলে? কারণ বাবা মা তো আসলে জবের ট্রান্সফারের মধ্যেই কিছুদিন পর ছিলেন। মানে আমি যেটা আসলে এই বয়সে এসে যেটা রিয়েলাইজ করি, যেটা বলছিলাম যে বাবা মা চায় যে তার সন্তান একটা ভালো পরিবেশে ভালো শিক্ষা নিয়ে হোক। তো আমার বাবা মার আসলে তখনই ছিল যে হ্যাঁ ছেলে বড় হয়ে যাচ্ছে, তো তখন আসলে তাকে আর একটু শাসনে রাখা কিংবা একটা পরিবেশে রাখা, এরকম একটা ছিল। প্লাস আমরা যেখানে ছিলাম সেখানের পরিবেশটা হয়তো আমার জন্য খুব ইতিবাচক হতো না, এটা হয়তো বাবা মা চিন্তা করছেন। প্লাস আমাদের ফ্যামিলি মেম্বার তো আসলে 5 জন, এবং আমাদের আসলে খুব লিমিটেড স্পেসের মধ্যে থাকতে হতো। তো ওই জায়গাটাও আসলে মনে হয় করছে। তো ওই কারণে আমাকে পরে হোস্টেলে ঢাকাতে রেসিডেন্সিয়াল মডেলে, এটা 1996 সালে, তো ওই প্রথমবারের মতন আসলে আমি বাসার বাইরে
কোথাও করি। আপনি সে সময় নবম শ্রেণীতে, ক্লাস 9 এ নবম শ্রেণী। ক্লাস 9 তো তার আগে পর্যন্ত আপনি বলছিলেন যে সপ্তম শ্রেণী পর্যন্ত টানা জাতীয় প্রতিযোগিতায় আপনি অংশ নিয়েছেন ছবি আঁকার জন্য। তো যখন ঢাকাতে চলে আসলেন তখনও কি চর্চাটা অব্যাহত ছিল? তখন যেটা চর্চাটাই ছিল, কারণ এটা আমার কাছে সবসময় আমার ইগুলো থাকতো, রং তুলি কাগজ এগুলো থাকতো। এবং স্কুল রেসিডেন্সিয়াল মডেলেও দেখা যায় যে ওখানেও কিছু ইয়ারলি বিভিন্ন রকম প্রোগ্রাম কম্পিটিশন এগুলো হতো। তা আমি ওখানে দেখি, যখন সুযোগ পাইলাম যে দেখি ওখানে আসলে একটা সুযোগ আছে কম্পিটিশন করার, তো আমি ওটাতে অ্যাটেন্ড করি। তো ওখানে আমি প্রথম স্থানেই করি। আপনি ঢাকায় কি হোস্টেলে থাকা শুরু করেছেন? জি জি, আমি হোস্টেলে ছিলাম। এই বাবা মাকে ছেড়ে আসলে ঢাকায় থাকা, এই ব্যাপারটা তো আসলে আপনার জন্য অতটা মধুর ছিল না। না, এটা আসলে একটু মানে করে, ওই বয়সটা একটা বয়স থাকে ছেলেদের, যে আমার মনে হয় যে ফ্যামিলির থেকে আসলে বের হয়ে গেলে সে তার মতন করে নতুন কিছু ফ্রিডম অর্জন করা যায়। অর্জন করা, কারণ বাসায় থাকলে সবসময় আপনাকে কমফোর্ট জোন। হ্যাঁ, বিষয়টা এরকম। তো আমার মা খুব কষ্ট পাচ্ছেন, আমার ঠিক কষ্টর ব্যাপারটা ছিল, কিন্তু আমার কাছে ব্যাপারটা অনেক এক্সাইটিং ছিল। নতুন নতুন অনেকগুলো বন্ধু বান্ধব, নতুন একটা জায়গা, এইটা আমাকে খুব তখনই করছে। কষ্ট হতো, কিন্তু এক্সাইটিং অনেক ইভেন্ট থাকতো, যেটা বলছিলাম যে অনেক কম্পিটিশন এবং প্রতিদিন খেলতেই হবে। তো এইগুলো আমি খুব এনজয় করতাম। বাবা মা চেয়েছিল যে একটা ভালো শিক্ষা আপনি পান, সেই কারণে আপনাকে ভালো একটা পরিবেশ দেওয়ার জন্য ঢাকায় পাঠিয়ে দিল। তো এর বাইরে বাবা মা আর কি চেয়েছিল যে ছেলে কি হোক? এইটা ধরুন ছোটবেলা যেটা হয়, স্কুলে যাচ্ছে, একটু একটু বুদ্ধি হচ্ছে, তখন ফ্যামিলি যারা কোর মেম্বার আশেপাশে কিংবা প্রতিবেশী সবাই বলে কি হবা, ডাক্তার হবা নাকি ইঞ্জিনিয়ার হবা, পাইলট হবা নাকি। তো আমি তখন আসলে জিনিসগুলো ওইরকমই ছিল যে হ্যাঁ কিছু একটা হব, হ্যাঁ ডাক্তার কি ইঞ্জিনিয়ার কি, তখন আমি আসলে ওভাবে বুঝি না, সবাই আমাকে ওভাবে ইন্সপায়ার করতেছে। কিন্তু মানে একটা পর্যায়ে গিয়ে জিনিসটা আসলে আমি ক্লিয়ার না যে আমি কি হতে চাই তখনও। তো আমি ক্লাস 7, 8, 9 বাসায় ছিলাম। আমার বাসার থেকে যেটা হয়েছে যে তারা চাচ্ছিল যে আমি আসলে কি চাই সেটা যেন আমি, বাবা মা যেহেতু সবসময় আসলে আপনার মনের গুরুত্বটা দিয়েছেন, যে আপনার চাওয়া পাওয়ার মূল্যায়ন সবসময় ওনারা আসলে আমাকে কোনো কিছু চাপিয়ে দেন নাই। তো আমি কি চাই সেটাই ওনারা আসলে চাচ্ছিল। তো আমি ওইটার জন্য আসলে খুব নিজেকেও খুব ইয়েতে রাখিনি, যে বেঁধে রাখছি যে আমাকে এটাই করতে হবে, নিজেকে ওই প্রেশারটা আমি আসলে নেইনি। পড়াশোনাতেও একটু এই জন্য এবং একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির ইয়েতে একটা পর্যায়ে দেখা যায় আমার পড়াশোনাও একটু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রেসিডেন্সিয়াল মডেলে আমি যখন স্কুলে, তো ওই সময়টা আসলে যে একটা পরিবেশ পরিবর্তনের একটা প্রভাব যেটা হয় যে আমার তার আগ পর্যন্ত আমার মা আমাকে আসলে সবসময় একটা গাইডেন্সে রাখতেন, করেছেন। কিন্তু মডেল কলেজে যাওয়ার পরে যেটা হলো যে আমাকে তখন আসলে পড়াশোনার ব্যাপারটা কেউ যে আমাকে ফলো আপ করছে এটার নাই। তো যথারীতি আমি ফার্স্ট টার্মেই একটা সাবজেক্টে ফেল করে ফেলি। তো এটা আমার প্রথমবারের মতন, এটাও আমার প্রথম অভিজ্ঞতা যে কোনো কিছুতে একবার ফেল করা। তো ফেল করার এক্সপিরিয়েন্সটাও এটাও আমি পেলাম। তো এটা আমাকে আসলে তখন আসলে যেহেতু আমি বাসা থেকে চলে আসছি, আমার মা আমাকে করতো, আমি তখন বুঝলাম যে আসলে আমাকে নিজেই এখন আসলে নিজের দায়িত্বটা নিতে হবে আমাকে। এই কারণেই আসলে বাসার বাইরে আমি চলে আসছি। তো আমার ফাইটটা তখন থেকে আসলে নিজের সাথে, এই তখন থেকে। আপনি কোন ক্লাসে পড়তেন তখন? আমি ক্লাস 9 এ। ক্লাস 9 এ পড়তেন। কোন সাবজেক্ট ছিল সেটি? ওটা ছিল হায়ার ম্যাথ। খুব ইন্টারেস্টিং। প্রথম সেমিস্টার আমাদের সব নতুন বই ছিল, আমি ওপেন আপ হচ্ছি আসলে, এটা খুব আমার জন্য খুব ইন্টারেস্টিং। ফার্স্ট সেমিস্টারে 50 মার্কের পরীক্ষা ছিল, তো আমি 50-তে পাই 7, খুব খুব বাজে রেজাল্ট। আমি সেকেন্ড সেমিস্টারে খুব চেষ্টা করি যাতে আমি ভালো করতে পারি। সেকেন্ড সেমিস্টারে 100তে পরীক্ষা হলো, সেটাতে পেলাম 5, রেজাল্ট আরো খারাপ। আমি খুবই ভেঙে পড়ছি যে আমি আসলে পারবো কিনা আদৌ, আমাকে হয়তো আবার বাসায় ফিরে যেতে হবে। কিন্তু আমার বাসায় ফিরে যাওয়া নিয়ে আমার বাকি জিনিসগুলোই করতে হবে, পার্সু করতে হবে, নিজের ফ্রিডমটাকে আমার ধরে রাখতে হবে। তো পরে আমি থার্ড সেমিস্টার থেকে আসলে আমার এই ফাইট ব্যাকটা, হ্যাঁ মানে রেজাল্টটাও
আমি হয়তো খুব ভালো রেজাল্ট করতে পারি না, কিন্তু মডেল কলেজে যেটা হয় যে এভারেজ স্টুডেন্টরাও একটা স্ট্যান্ডার্ড ইয়েতে রেজাল্ট থাকে, তো আমি ওটা নিয়ে বের হয়েছি। তো সায়েন্স গ্রুপে পড়াশোনা করবেন এই সিদ্ধান্তটা কি আপনার? এইটাও না, এই সিদ্ধান্তগুলো ইভেন আমার জন্ম তারিখ যেগুলো হয় বাচ্চাদের টেম্পার হয়, এইগুলো সিদ্ধান্ত আসলে আমাদের কারো থাকে না মনে হয়, আমার কাছে ছিল না। আমি সায়েন্সে পড়বো কিনা, আমার জন্মদিন টেম্পার হবে কিনা, এই সিদ্ধান্তগুলো স্কুলের টিচার অথবা বাবা মা ওনারাই নিতে দিতেন। জি, তো টিচারদের প্রসঙ্গ যেহেতু আসলো, সেই প্রসঙ্গ ধরে একটু জানতে চাই যে স্কুল জীবনে এমন কোনো শিক্ষককে পেয়েছিলেন কিনা যে আপনাকে খুব বেশি প্রভাবিত করেছে? মডেল কলেজে আসলে সব টিচারই আমি অনেক ভালো ভালো টিচার ছিলেন আমাদের। আমি আসলে নাম এই মুহূর্তেই করতে পারছি না, কিন্তু আমাদের একজন টিচার ছিলেন, উনি মানে স্মরণ শক্তির কথা যদি বলি, উনি কখনো কাউকে ভুলতেন না, এবং উনি কাউকে স্মরণ করতে গেলে বলতেন তোমার কলেজ নাম্বার এইটা, তুমি তোমার নামই। তো উনি বরং আমাকে অনেক বেশি মানে খেয়াল করতেন, উনি সবাইকে আসলে সাপোর্ট। এবং আমি পড়াশোনায় একটু অমনোযোগী ছিলাম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অনেক বেশি এঙ্গেজ ছিলাম। তো উনি আমাকে একদিন বললেন, দেখো তুমি তো পড়াশোনায় মনোযোগী না, তুমি ইঞ্জিনিয়ারিং এ পড়ো। আচ্ছা। তো তখন আমার একটা আসলো, ওকে ঠিক আছে, মানে আমি আমার পথটা আসলে নিজেও যেমন খুঁজছি, আমাকে যারা অবজার্ভ করছে তাদের মন্তব্যগুলো আসলে আমাকে তখন আসলে প্রভাবিত করছে। আসলে শিক্ষকরা বোঝেন জি জি যে একজন শিক্ষার্থী আসলে কোন পথে গেলে আসলে অনেক ভালো করবে, অনেক শাইন করবেন। এটা আসলে আমরাও মাঝে মাঝে বুঝে উঠতে পারি না যে আমাদের কোন পথে যাওয়া উচিত। সেক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে, তাই না সুস্মিতা? একদমই তাই, শিক্ষকরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একেবারেই তাই, এই কারণেই হয়তো শিক্ষকদেরকে পথ প্রদর্শক বলা হয়ে থাকে। ঠিক তাই। তো সেই শিক্ষক আপনাকে প্রথম পথ দেখালো যে আপনি ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে পারেন। হ্যাঁ, এরকম একটাই ছিল। তারপর আবার আমার সিনিয়র ভাইয়েরা যারা ছিলেন, যারা অলরেডি গ্রাজুয়েশন পর্যায়ে যাবেন, প্রস্তুতি নিচ্ছেন, তারা অলরেডি ক্যারিয়ার নিয়ে চিন্তা করছেন, তারাও দেখছেন। আমি আসলে ওই যেটা বললাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, আমি কলেজে থাকা অবস্থাতে আমি হাউসে ছিলাম, লালন শাহ হাউস। তো তার আগে স্কুলে থাকতেও ছিলাম ফজলুল হক হাউসে। তো মডেল কলেজে যেটা হয় যে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে হাউস ফাংশন, তারপরে সিঙ্গিং কম্পিটিশন, দেয়াল পত্রিকা, অ্যানুয়াল ফাংশন, অনেক ধরনের অ্যাক্টিভিটি থাকে। তো এগুলোতে আমি আসলে অটোমেটিক্যালি এগুলোতে অনেক যুক্ত হয়ে থাকতাম। দেয়াল পত্রিকা করার ক্ষেত্রে দেখা যায় যেহেতু আমি ছবি আঁকতে পারি, তো ওইখানে আমাকে লিড রোলে থাকতে হতো। এখন কি ছবি আঁকার চর্চাটি আছে? এখন কাজের মাধ্যমে হয়তো এখন আসলে আমার ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। আগে টু ডিমেনশনাল ওয়াটার কালারে করতাম, এখন হয়তো জিনিসটা মাটিতে ইট কংক্রিটের একটা ইয়েতে চলে আসছে। আচ্ছা, আমরা একটু পেছনের দিকে ফিরে যাই। আপনি বলছিলেন যে নবম শ্রেণীতে আপনার সাবজেক্ট খারাপ হয়েছিল, তারপরে কি একেবারে আপনি খুব ভালো শিক্ষার্থী হয়ে উঠলেন? না, নিজের কাছ থেকে সেই মানে তখন আসলে আমার ফাইটটা ছিল, আমি ক্লাস 8 পর্যন্ত মফস্বলে গ্রামে যখন থাকি, তখন আমি ভাবতাম আমি ভালো ছাত্র। যখন আমি ঢাকায় আসি, ঢাকায় এরকম একটা রেজাল্ট হয়, এবং ডেফিনেটলি মডেল কলেজে ব্রাইট স্টুডেন্ট যারা, তারাই আসলে অনেক ব্রাইট স্টুডেন্ট পড়তে আসে। তো এইটা একটা কম্পিটিটিভ একটা ইয়েতে আমি পড়ে গেলাম। তার আগে আসলে ওইভাবে আমি কম্পিটিশনটা ফেস করিনি। তো এইটাও আমাকে আসলে অনেক মানে নিজের পায়ে দাঁড়ানোর স্ট্রেংথে আসা, কিংবা নিজের ব্যাপারটাকে, নিজের আন্ডারস্ট্যান্ডিংটাকে ক্লিয়ারলি করা, এইগুলো আমাকে হেল্প করছে। তো আমি খুব ভালো ছাত্র, ভালো রেজাল্ট ছিল না আমার, আমি এভারেজটাই মেনটেন করেছি, ভালো ছাত্র হয়ে উঠতে পারি নাই কখনোই। কিন্তু প্রচেষ্টা তো ছিল আপনার এগিয়ে যাওয়ার। আমার আসলে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা ছিল যে আসলে একটা জার্নি, আমার কাছে লাইফটা একটা জার্নি, তো ওই জার্নিটা জাস্ট ফলো থ্রু করা। তারপরে এসএসসি আপনি কমপ্লিট করেন? এসএসসি কমপ্লিট করি, এইচএসসি তো আমি মডেল কলেজেই কন্টিনিউ করি, স্কুল এন্ড কলেজ থেকে। এবার গল্পটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। ঢাকা আসা হলো টাঙ্গাইল থেকে, সেখান থেকে আবার চলে যাওয়া হলো খুলনাতে বিশ্ববিদ্যালয়ে। তো এই যে ঢাকা থেকে খুলনার যাত্রার সময়টা, এই গল্পটা একটু শুনি, খুলনা বিশ্ববিদ্যালয়ে কিভাবে? যেটা বলছিলাম আমি একটু কলেজ থেকে। হ্যাঁ, নিশ্চয়ই কলেজের জীবনটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আসলে আমার একটা করে ই করে। কলেজের গল্পটা আমি হয়তো ইউনিভার্সিটি পর্যন্ত টেনে নেওয়ার একটা আমার লিঙ্ক আছে। তো কলেজে থাকা অবস্থায় যেটা বললাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, আমি কালচারাল প্রিফেক্ট ছিলাম হোস্টেলের, এবং হুকামুন্নুম প্রিফেক্টও ছিলাম।
টুকটাক খেলাধুলা করতাম। তো এইগুলো এই জিনিসগুলো যখন আমি করছি, অ্যাক্টিভিটির মধ্যে আছি, পড়াশোনা ঘাটতি হলো এবং আমি বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য একটা মার্কিং এরই থাকে, এত মার্ক পেতে হবে, আমি 4 নাম্বারের জন্য সেটা মিস করি। আমি খুব হতাশ হয়ে গেলাম যে আমি আসলে কি করবো এখন তাহলে। তো আমি জানতাম না যে তখন খুলনা বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার ডিপার্টমেন্ট আছে, আমি আর্কিটেকচারে শুধু পড়তে চাইছি। ততদিনে আসলে আমি আমার যখন গ্রাজুয়েশন হয়ে যাচ্ছে, এইচএসসি হয়ে যাচ্ছে, কমপ্লিট হলো, ততদিনে আসলে আমি ক্লিয়ার বুঝে গেছেন যে আমার মাইন্ড সেট হয়ে গেছে আমি আর্কিটেকচারে পড়বো। এবং আমি ওই একটু মেডিকেলে পড়ি, এইটাই পরীক্ষা দিয়ে পরীক্ষা দিই। আমার বাসার থেকে আমার বোনরাই করতেন এই জাহাঙ্গীরনগর পরীক্ষা দেয়, এটা পরীক্ষা দেয়। তা আমি ওনাদেরকে করতে চাই নাই, মন খারাপ করুক এটা চাই নাই। আমি ফর্ম সবগুলো নিছি, অনেকগুলোর ফর্ম নিছি। তারপরে শাহজালালে পরীক্ষা দিতে গেছি, এটা মনে হচ্ছে একটা পিকনিকে গেছি, পরীক্ষা আসলে ঠিকভাবে দেওয়া হয় নাই। মানে আমার মাইন্ড সেট আমি এটাতেই ট্রাই করব, খুব রিস্কি একটা সাবজেক্টেই করা। কিন্তু আমি তারপরে ডিটারমিন ছিলাম যে আমি এটাতেই, আমি লটারি এটার জন্য আমার কি করতে হবে। তো পরীক্ষা অন্য জায়গায় পরীক্ষারই থাকতো, কিন্তু আমি পরীক্ষা দিতে যেতাম না। অনেক জায়গায় জানতো না, আপনাকে জানতো না, বাসায় জানতো না যে আমি পরীক্ষা দিতে যাইনি। খুলনা পরীক্ষাটা দিলাম এবং ওখানে ফরচুনেটলি আমি টপার হয়ে গেলাম। এখানে আমি টপার। তো আমার বাসায় আমি, তার মানে আপনি বলছিলেন যে আসলে আপনি খুব এভারেজ স্টুডেন্ট, কিন্তু আমার মাইন্ডসেটটাকে আমি সবসময় আসলে নিজেকে একটা মেন্টাল সেই ক্ল্যারিটিটা ছিল যে আপনি এই লক্ষ্যে যেতে চান এবং শেষ পর্যন্ত সেটা আপনি অর্জন করলেন। আপনি মেধার জায়গাটা আসলে প্রমাণ করলেন যে আপনি আসলে মনে হয় বাকি আছে মেধাবী। হ্যাঁ, আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করলেন আর্কিটেকচার ডিপার্টমেন্টে। এটা বিশাল বড় একটা অর্জন। আপনার লক্ষ্য ছিল আর্কিটেকচারেই পড়বেন এবং সেটা পূরণ হলো। তো সেই সময়ের অনুভূতি আসলে কেমন ছিল যে স্বপ্নের সাবজেক্টে পড়বেন, সেই আনন্দটা কতটা ছিল? এটা খুবই এক্সাইটিং ছিল। ভর্তি পরীক্ষার পর ভর্তি শুরু হয়ে গেছে, এটা আমি জানতে পারলাম, চলে গেছি, কিন্তু আমাদের ভর্তি হলো না, কারণ ওখানে একটা মানে ভার্সিটির যে প্রশাসনিক একটা ইয়েতে, তো এক্সাইটেশনের ইয়েতে আমি আসলে চলে গেছিলাম। আচ্ছা। তো তারপর আমাদের ক্লাস শুরু হতে প্রায় 1 বছর দেরি হলো। তো এক্সাইটেশনটা ততদিনে আসলে থিতু হয়ে গেছে এবং আশেপাশের লোকজন ভাবা শুরু করছে আমি আসলে কোথাও চান্স পাই নাই, বাসায় বসে আছি। তো পরে ক্লাস শুরু হওয়ার পরে যেটা হয়, আর্কিটেকচারটা তো আসলে এমন একটা সাবজেক্ট, এখানে অ আ ক খ নতুন করে সব শিখতে হয়। আসলে ল্যাঙ্গুয়েজটাই আসলে নতুন, লাইন দিয়ে ফর্ম দিয়ে আপনাকে এক্সপ্রেস করতে হবে। তো এটা শুরুতে একটা স্ট্রাগল ছিল, তবে এক্সাইটিং ছিল যে আসলে এক্সপ্রেশনগুলোকে যে এইভাবে নৈবেত্তিকভাবে অ্যাবস্ট্রাক্টলি এক্সপ্রেস করার যে টেকনিক, এইগুলো আমাকে তখন আসলে খুব ইন্সপায়ার করছে, আগ্রহী তৈরি করতেছে। কিন্তু আর্কিটেকচার 5 বছরের কোর্সটা খুবই স্ট্রাগল, খুবই হেকটিক এবং আমাদের আসলে শরীর মন সব এখানে আসলে খরচ হয়ে যায়। তবে বিশ্ববিদ্যালয়ে আসলে পুরোপুরি একাডেমিতে আসলে ইনভলভ থাকবো, যেটা বলছিলাম কলেজ লাইফের যে ফলো থ্রুটা, এরকম আমার প্ল্যান ছিল না। কারণ আমাকে আসলে ক্যাম্পাস থেকেই শিখতে হবে। সাবজেক্ট তো আমি ডিপার্টমেন্টে শিখবো, তা আমার আসলে ক্যাম্পাসেই, আমাদের তখন ক্যাম্পাসটা খুব বেশি বড় ছিল না, 3000 জন মতো স্টুডেন্ট ছিল টোটাল। তো সবাইকে চিনতাম। ক্যাম্পাসেই আমরা আসলে আড্ডা, চায়ের আড্ডায়, টঙের আড্ডা, যেটা এটা আমাদের আসলে এইটাই আমাদের সবচেয়ে বড় টাইম। ওখানে আমাদের মেইন স্কুলিং হয়েছে আমার মনে হয়। এবং আমরা একটা থিয়েটারে ছিলাম, আমাদের একটা থিয়েটার ছিল নৃনাট্য। ওখানে আমি আসলে নিজে পারফর্ম করিনি কখনো, কিন্তু আমি সংগঠক হিসাবে আমি সবসময় আসলে ওখানে ব্যাকআপ হিসাবে তখন আমরা কাজ করতাম। এছাড়া বিশ্ববিদ্যালয়ে আসলে বিভিন্ন রকম প্রতিযোগিতা বাচ্চাদের জন্য, কিংবা বিভিন্ন দিবসে অনুষ্ঠান করা, এক্সিবিশন করা, কিংবা এমনও হতো যে কোনো একটা, আমাদের তো বিশ্ববিদ্যালয় রাজনীতি মুক্ত, কিন্তু রাজনীতিক চেতনাটা আসলে আমাদের কম বেশি আমরা আসলে ওইভাবেই করতাম। কোনো দলীয় এজেন্ডাতে আমাদের পলিটিক্সটা ছিল না। আমরা আসলে পলিটিক্সটা ওইটাই করতাম যেটা ইস্যুতে আমাদের রিয়াক্ট করা, এইটা আমরা সবসময়, এবং আমরা বাকিদেরকেও ইন্সপায়ার করতাম। আমরা ওই সময় বিশ্ববিদ্যালয় আসলে ওই যে হলো যে হেফাজত না সরি ওই যে বাংলা ভাই সারা দেশে বোমিং হলো, তো ওই সময় আমরা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থাতে ওইটা নিয়ে তারপর আমরা, এটা খুব শকিং ছিল, আমরা এটা নিয়ে ইভেন্ট করি এবং এইটার বিরুদ্ধে আসলে আমরা ক্যাম্পাসে একটা বক্তব্য তুলে ধরার চেষ্টা করি। এই ধরনের আসলে অনেক মানববন্ধন ছিল বা এমন কিছু, মানববন্ধন কিংবা ওই যে এক্সিবিশন, বিভিন্ন ধরনের এই ধরনের অ্যাক্টিভিটি আমরা আসলে তখন
ই করতাম, মূলত মানুষ কেন্দ্রিক নৃনাট্য আমরা করতাম, মানুষের জন্য। নৃনাট্য মানুষকে নিয়ে কাজ করে, তো ওইটাই আমাকেও আসলে মানুষের জন্য কাজ করার যে পরবর্তীতে আমার আসলে মানুষ হিসেবে আমার কি দায়িত্ব, প্রফেশনালি আমার কি দায়িত্ব, এই জিনিসগুলো আসলে আমি ক্যাম্পাসে ক্লাস থেকে তত না শিখেছি, আসলে ক্লাসের বাইরে ক্যাম্পাসের যে অ্যাক্টিভিটিগুলো, বড় ভাইদের সাথে জিনিসগুলোকে নিয়ে কথাবার্তা বললাম, কারণ যেহেতু আমাদের রাজনৈতিক ছিল না বিশ্ববিদ্যালয়ে, তো ওখানে আসলে আমরা অনেকটা যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের আসলে সবার একটা ছিল, যোগাযোগ থাকতো। আসলে আপনার কার্যক্রম বলা যায় যে বহুমুখী ছিল। আপনি একটা পরে ছবি আঁকতেন, তারপর বিশ্ববিদ্যালয় জীবনে আপনি থিয়েটারের সঙ্গে যুক্ত হলেন। এই কাজগুলো হয়তো বা আপনার পেশাগত জীবনকে দারুণভাবে প্রভাবিত করেছে পরবর্তী জীবনে। এবারে একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনার সহধর্মিণী যিনি, তিনিও স্থপতি, তার সঙ্গে কি আলাপ বিশ্ববিদ্যালয় জীবনে? জি জি জি, একটু শুনি। ওর সাথে ভার্সিটিতে আমাদের একই সাথেই, আমার 1 রোল, ওর 6 রোল। আচ্ছা, মেয়েদের মধ্যে ওই ফার্স্ট। আচ্ছা। তো তারপর আমরা ফার্স্ট ইয়ারে আমি, লেনিন আর সাবরিনা আর সজল, তো আমরা 3 জন আসলে সবসময় একসাথেই থাকতাম, আমি, লেনিন, সাবরিনা। তো আমরা খুবই ভালো বন্ধু, আসলে এখনো আমরা ভালো বন্ধু। তো এইটা করতে করতে আসলে সেকেন্ড ইয়ারে গিয়ে আমারই আসলে মনে হলো যে কেন, কিভাবে হলো আমি জানি না, একটা মিথস্ক্রিয়া কিংবা এটা কি বলে, তো সেখানে আমার আসলে একটা এফেকশনের ব্যাপারগুলো, বন্ধুত্বটা তখন আরো অন্যদিকে তখন আমি হলো। করি, সাবরিনাকে বলি যে এইভাবে ভাবা যেতে পারে কিনা। তো একটু সময় নিয়ে পরে সাবরিনা একটু সময় নিলেন, সময় নিয়ে তারপরে সাবরিনাও লোকে ঠিক আছে, একসাথেই জার্নিটা করতে থাকি, এবং সেই থেকে এখন অবধি একসাথেই পথ চলা এবং একই সঙ্গে একটি কোম্পানিও আপনারা চালাচ্ছেন। সেই প্রসঙ্গগুলোতে এবারে ধীরে ধীরে আসতে চাই যে প্রথম কাজ যদি বলা হয় যে পড়াশোনা জীবন শেষ করে প্রফেশনাল জীবনে প্রবেশে প্রথম কাজ কি ছিল, মনে আছে? আমার আরেক বন্ধু সজলের কথা বললাম, তো আমরা তখন চলে আসছি ঢাকাতে, আজিজ মার্কেটে 14 তলায় থাকি আমরা। আচ্ছা। তো ওর একজন আন্টি ছিল ইয়নো, তো ওনাদের কোনো একটা সরকারি কমপ্লেক্সে কোনো একটা স্মৃতিসৌধ করবে, তো বললো যে দোস্ত আয় আমরা করি একসাথে। তো আমরা, ওইটা আমার প্রথম একটা প্রফেশনাল কাজটা হয়েছিল। আমি সুপারভিশনের জন্য একবার গিয়েছিলাম, ফিনিশিং এ আর আসলে যাওয়ার সুযোগ হয় নাই, ওইটা আমাদের প্রথম কাজ ছিল। আর এরপরে আসলে বাইটান অনেকগুলো, আমি জবে থাকা অবস্থায় আর অনেকগুলো কাজ। প্রথম কোন জবে আপনি যুক্ত হন? আমি প্রথম যাই স্থপতি সালাউদ্দিন আহমেদ পটাশ, অ্যাটিলিয়ার রবিন ওনার অফিসের নাম। তো ওখানে আমি ছিলাম 6 মাস ছিলাম। তো ওনার সাথে কাজ করে আসলে আমার বেশ ভালো একটা হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। তো ওখানে 6 মাস থাকার পর আমি তারপর চলে যাই সিনথেসিস আর্কিটেক্টস শ্যামলীতে। ওখানে আমি 2008-এর জানুয়ারি থেকে 2013 সাল পর্যন্ত টানা ওখানেই ছিলাম। আমার আসলে অভিজ্ঞতা আর্কিটেকচার সাবজেক্টে এরকম যে আমি আসলে পেপারে যাই কোনো না কোনো ফিল্ড এক্সপিরিয়েন্সটা আমাকে না নিলে আমি আসলে এখানে করতে পারবো না। তো ওই 5টা বছর 6টা বছর আসলে আমার ওইটাই টার্গেট ছিল, আমি ফিল্ড এক্সপিরিয়েন্সটা নিব, এরকম একটা জায়গাতে আমি কাজ করবো। সিনথেসিসে থাকাতে আমার এই অভিজ্ঞতাটা খুব ভালো হয়েছে। আমি ওই সময় আসলে সিনথেসিস থাকা অবস্থাতে আমি বেশ কিছু কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, মিক্সড ইউজ বিল্ডিংগুলো করি এবং এগুলোর সাথে আমি আসলে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। অভিজ্ঞতাটা নেওয়াটাই আমার উদ্দেশ্য একটা ছিল, প্লাস সততার সাথে আসলে জব যতদিন করব এরকম একটা ছিল যে অনেস্টির সাথে আমি জবটা করব, এটা আমার আসলে উদ্দেশ্যের মধ্যেই ছিল। সিনথেসিসে আপনি বললেন 2013 সাল পর্যন্ত ছিলেন। জি, 2008 তারপরেই কি এইচ এন্ড এজ এর প্রতিষ্ঠা? জি, অফিশিয়ালি তারপরে আমরা এইচ এন্ড এজটাই করি। আমরা 2013 আগের থেকে আসলে আমরা নিজেরা কাজ পরিকল্পনা করছি, অলরেডি কাজ করছি, কিন্তু আমাদের হয়তো পেপার ওয়ার্ক সেভাবে হয়নি, অফিশিয়ালি শুরু করিনি, কিন্তু 2013 থেকে আমরা আসলে অফিশিয়ালি কাজ শুরু করি। সেই শুরুর সময়টা একটু শুনি। আসলে তো শুরুর সময়টা মানে থাকে না অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, একটু স্ট্রাগল ছিল, ফিনান্সিয়াল একটু ইস্যু ছিল। তো আমি চাকরি ছেড়ে দেই, সাবরিনা চাকরি করতে থাকে, তারপরে 1.5 বছর পরে সাবরিনা ছেড়ে দেয়। তো আমাদেরই ছিল যে পানিতে 2 পা একসাথে দিয়ে জল মাপার একদমই তাই দরকার নাই, আমি আগে দেখি গভীর কতটুকু, তারপরে সাঁতার
জানলে তারপরে বলবো যে আসো তাহলে একসাথে সাঁতার কাটি। তো ওইটাই ছিল। 13 সালে আমাদের আসলে অফিস শুরু করি, কিন্তু তখন আসলে আমাদের অফিস বলতে নিজেদের বাসায় একটা রুম, একটা কম্পিউটার, একটা ল্যাপটপ, আর আমরা দুজন মানুষ, এই দিয়ে আমরা শুরু করি আসলে। তো এখনো আসলে আমরা চলছি, কন্টিনিউ করছি। শুরুতে তো আসলে ক্যাপিটালের একটা বিষয় থাকে, একটা ইস্যু থাকে, বিষয়টি আসলে কিভাবে ম্যানেজ করেছেন? ওই যে জব করতাম, ওখান থেকে একটা সঞ্চয় করার চেষ্টা ছিল, যাতে এই সময়টা আমার আসবে সামনে, আমার এরকম একটা ব্যাকআপ প্ল্যানের একটা ছিল, এই সময়টা আসবে যখন, তখন যেন আমি এটা সার্ভাইভ করতে পারি। অ্যাটলিস্ট আমার যদি এরকম 6টা মাস আমি সার্ভাইভ করতে পারি, তাহলে আমি এরপর কন্টিনিউ করতে পারবো। তো ওই প্ল্যানিং এর থেকে আমরা আসলে খুব মিনিমাল একটা ইয়েতে ছিলাম ওই সময়। তো ওটা দিয়ে আমরা আসলে শুরু করি, কন্টিনিউ করি। তারপর এজেন্ট এজের প্রথম প্রজেক্ট কি ছিল? এজেন্ট এজের প্রথম প্রজেক্ট, আমরা কম্পিটিশন প্রজেক্ট করি, বিল্ড প্রজেক্ট। আমাদের অফিসের নামকরণটাও খুব ইন্টারেস্টিং একটা গল্প, শুনি একটু। অনেক দিন ধরে আমি আর সাবরিনা মিলি ঠিক করতে চেষ্টা করছি অফিসের নাম কি হবে, নাম পছন্দ হচ্ছে না। তো একজন ক্লায়েন্ট, উনি কাজ করবেন ঢাকাতে একটা রেসিডেন্স, তো উনি আমাকে চেক দিবেন, এবং উনি পার্সোনাল অ্যাকাউন্টে চেক দিবেন না, একটা অফিস অ্যাকাউন্টে চেক দিবেন। আমাদের তখনও অফিসের নামই আমরা ঠিক করিনি। পরে সাবরিনাকে বললাম যে সাবরিনা, হাফ অ্যান আওয়ার টাইম, এখনই নাম দিয়ে ফেলতে হবে। আমরা কিন্তু তার আগে অনেকদিন করে ফেলছি। তখন আসলে এই নামটা সাবরিনার ইয়ে থেকে আসে, এবং এজেন্ট এজ আর্কিটেকচার স্টুডিও, এইটার সাথে আসলে আমাদের কাজের, আমাদের যে ফিলোসফি, আমরা কিভাবে কাজ করতে চাই, আর্কিটেকচারকে আমরা কিভাবে দেখি, এইগুলোর সাথে আসলে এই নামটা খুব তখন মনে হলো যে হ্যাঁ এটা হচ্ছে, যুক্তিসঙ্গত হচ্ছে। তখন আমরা এটাকে নাম করে ফেলি, এবং ওই নাম দিয়ে চেক নিয়ে তারপরে অ্যাকাউন্ট তৈরি করে, লাইসেন্স করে, তারপরে এই নামটা আসলে ফুল মিনিংটা আসলে কি? এইটার হলো, আমরা ধরেন টাইম অ্যান্ড স্পেস, এই দুইটা জিনিসে আসলে ইনটেনজিবল। এটা কিন্তু আপনি ধরতে পারবেন না, জিনিসটা একটা আইডিয়ার মতন। তো আর্কিটেকচারের মধ্যেও আসলে এই ধরনের কিছু ইনটেনজিবল, যেটাকে আসলে ধরা যায় না, অস্পর্শনীয়, ওই ধরনের কিছু ব্যাপার থাকে। এবং এই মানুষের মতন আর্কিটেকচারেরও আসলে একটা সত্তা কিংবা ভাষা, এইগুলো থাকে। তো আমরা আর্কিটেকচারকে আসলে ওই আর্কিটেকচারের সত্তা কিংবা ভাষা, এটাকে আসলে টাইমলেসনেস যে বিষয়টা, এইটাকে আমরা অ্যাচিভ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের আর্কিটেকচার করতে চাই, যে কারণে টাইম এবং স্পেস, এই জিনিসগুলো এটার সাথে খুব ইম্পর্টেন্ট। তো টাইম অ্যান্ড স্পেস থেকে আমাদের আসলে এজ অ্যান্ড এজ, টাইমের জন্য এজ, আর এজ বলতে সেটা হলো ফর্মের কিংবা একটা বিল্ডিং এর যে এজ, এগুলো থেকে এটা করা হয়েছে। চমৎকার চিন্তা, নামের পেছনে বেশ গভীরতাও রয়েছে। একেবারেই তাই। এবারে একটু জানতে ইচ্ছে হচ্ছে যে আমরা যখন একটা বিল্ডিং দেখি, আমাদের চোখে সেটা শুধুই একটা বিল্ডিং, কিন্তু যে আর্কিটেকচার সেটা ডিজাইন করেন, তার কাছে তো শুধু একটা বিল্ডিং থাকে না ইট কাঠের, তার কাছে সেটার পেছনে অনেক ভাবনা থাকে, চিন্তা থাকে। তো সেই চিন্তার জায়গাতে একটু যদি জানতে চাই যে অনেকের থাকে না সিগনেচার, যে আমি এই ধরনের কাজ পছন্দ করি, এই ধরনের ডিজাইন পছন্দ করি, আপনার অথবা আপনাদের কোম্পানির কথা যদি বলি, মূলত কি চিন্তা ছিল, কোন ধরনের কাজ আপনারা করতে চাইতেন? সিগনেচারটা আসলে এটা খুবই পার্সোনাল, মানে আমি এবং সাবরিনা দুজনকে একই প্রজেক্টে কাজ করতে দিলে দুই প্রজেক্ট হবে। ল্যাঙ্গুয়েজ হয়তো কিছু জায়গায় আমাদের ম্যাচ করে, সেগুলোই হলো, সিগনেচারটা আসলে আলাদা। আর আমাদের করার ক্ষেত্রে আসলে আর্কিটেকচারটা, যেটা বলছিলাম মানুষের জন্য, তো আমরা যখন কম্পিটিশন প্রজেক্ট করি, বেশ কিছু পাবলিক প্রজেক্ট, ন্যাশনাল মিউজিয়াম, রাজুক হেডকোয়ার্টার, তারপর ডেস্কো হেডকোয়ার্টার, তো আমরা যখন এই প্রজেক্টগুলো করি, আমাদের একটা ইভেন আন্দারকেল্লা শাহী মসজিদ, আমাদের একটা ফিলোসফি ছিল যে আমরা বাংলাদেশের মানুষগুলো আসলে ঠিক বিলঙ্গিংস কিংবা নিজের মনে করা, এইটার একটা ঘাটতি আছে। রাস্তাঘাটে আমরা আসলে খুব নিজের মনে করে কিছু করি না, নোংরা করতেও আমাদের আসলে বাধা না, তো বিলঙ্গিংস নাই। আমাদের যে বিল্ডিংগুলো, সেগুলো একটা পর্যায়ে এরকম হয় যে আসলে এখানে একটা গেট এমনভাবে কন্ট্রোলটা এমনভাবে থাকে যেখানে আসলে ইউ আর নট পারমিটেড, তোমার এখানেই নাই, এটার পরে মানুষ তুমি আসলে এই জায়গায়। তো এইটা আমাকে খুব আসলেই করে। আমি
প্রজেক্ট করার সময় আমাদের একটাই থাকে যে হ্যাঁ আমি যেমন সংসদ ভবনের সাউথ প্লাজাটা কান যেটা করেছেন যে হ্যাঁ পাবলিককে প্রজেক্টে কিন্তু একবারে নিয়ে আসছেন ওইরকম এখন যেমন একটা যে গেট দিয়ে আর ঢুকতে দিচ্ছে আমরা যখন ছোট ছিলাম স্কুলে কলেজে তখন কিন্তু আমরা সাউথ প্লাজাতে গিয়ে অনেক আড্ডা দিতাম আমাদের জেনারেশনের অনেকের মধ্যে এই অভিজ্ঞতা আছে তো এখন মানে ওইটা আসলে আটকে যাচ্ছে আমি এইটা আমার ফিলোসফিতে ছিল যে প্রজেক্টের যে ফাংশনাল স্পেসগুলো সেগুলো অফিস হোক কিংবা অন্য যেটাই হোক না কেন মানুষ যেন প্রজেক্টগুলোকে নিজের ভাবতে পারে এই জন্য মানুষগুলোকে আসলে প্রজেক্টের অনেক ভিতরে নিয়ে আসতে হবে পাবলিকের জন্য স্পেস তৈরি করতে হবে নিজের জন্য মনে হয় বিলঙ্গিং সেন্সটা যেন তৈরি হয় এটা হলে তখন হয়তো আমরা আসলে আমাদের সোসাইটি আসলে কিভাবে হবে মানুষগুলোকে আসলে কিভাবে আমরা সচেতন মানুষ হয়ে উঠতে পারবে পাবলিক প্রজেক্ট তো আসলে ওইভাবে কমিশন পাওয়াটা এগুলো আমরা এবং প্রফেশনটা এরকম যেখানে আসলে প্রচন্ড কম্পিটিশন থাকে তো ওই প্রজেক্টগুলোতে আমরা আসলে চেষ্টা করতাম তো ওই ফলশ্রুতেই আমরা যতগুলো পাবলিক প্রজেক্ট আমরা কম্পিটিশন করেছি তো ওখানে একটাই ছিল যে মানুষগুলোকে কত বেশি সম্পৃক্ত করা যায় কতটা প্রজেক্টের ভিতরে নিয়ে যাওয়া যায় কতটা আসলে তার মনে হয় যে এই জায়গাটা আমার এটা এই ইনস্টিটিউট কিংবা এই অফিসের ততটাও আমার ওইরকম না যে আমি আসলে গেট দিয়ে কিংবা পাশ দিয়ে আলাদা করে দিচ্ছি পাবলিক প্রজেক্টগুলো তো এটা আমরা যখন চিটাগাঙে গোলপাহাড় মহাশ্মশান টেম্পল প্রজেক্ট করি তখন আমরা এই কাজটা করি তো তারপর আমরা এই আন্দারকিল্লা মসজিদ যে কম্পিটিশনটা আন্দারকিল্লা শাহী জামে মসজিদ তো এইখানে এই প্রজেক্টটার আরও খুব ইন্টারেস্টিং কিছু ফিচার ছিল এখানে মুঘল আমলের একটা মসজিদ আছে এবং বিভিন্ন ফেজে ব্রিটিশ ফেজ পাকিস্তান ফেজ বাংলাদেশ ফেজ বিভিন্ন ফেজে এই জায়গাগুলোকে আসলে ডেভেলপমেন্ট করা হয়েছে বিভিন্নভাবে কিন্তু এটাতে যেটা হয়েছে এটার যে মেইন জুয়েলটা প্রজেক্টের যে মুঘল আমলের যে মসজিদটা এটাকে কমপ্লিটলি মানে এটাকে এনভেলপ করে ফেলা হয়েছে ব্রিটিশ পিরিয়ডে এটা একটা অস্ত্রাগার হিসাবে এই মসজিদের চারপাশে একটা বিল্ডিং বানানো হয় তারপর পাকিস্তান পিরিয়ডে এটাকে এক্সটেনশন করে মসজিদ একটুই করা হয় কিন্তু এটার যে আসল জুয়েলটা থিমটা যে আন্দারকিল্লা শাহী জামে মসজিদ যে মসজিদটা সেটা আমার মনে হয় চট্টগ্রামের অনেক জেনারেশনের আসলে এই নাই একদমই তাই কেউ জানে না এটা কি তো এইখানে তারপরে এখানে প্রচুর লোক আসলে বিভিন্ন সময় জুম্মাতে কিংবা সবাই কদরে প্রচুর মুসল্লি এবং চিটাগাঙের খুবই একটা জনপ্রিয় ভাইটাল একটা এবং স্পিরিচুয়াল একটা জায়গা প্রচুর লোক এখানে আসলে নামাজে আসে তো এখানে এদেরকেও আমাদের এখানে অ্যাকোমোডেট করতে হবে এরকম একটা ইস্যু ছিল দুইটা ইস্যু আমাদেরকে এখানে এবং পাশে এটার আরবান যে বিষয়গুলো মানুষের মানে একটা আর্কিটেকচার তো শুধু একটা বিল্ডিং না এইটার আসলে এটা একটা স্টেটমেন্ট এইটা একটা মেমোরি আমি যখন রাস্তাতে যাচ্ছি আসলে কিন্তু এই জিনিসগুলো আমাকে একটা ওই রাস্তার স্থানিক যে মেমোরিটা যেটা আমি যেতে যেতে বুঝি আমি আসলে এই জায়গায় আছি আর্কিটেকচার কাইন্ড অফ এই ধরনের পারপাসেও আর্কিটেকচারই করে ফিল্টার দিতে চাই হ্যাঁ এবং এই জিনিসগুলোকেও আসলে আমাদের হয় না এখন ঢাকাতে আমরা তো খুব ডেভেলপমেন্ট ইয়েতে আছি সব জায়গাতেই পুরোনো বিল্ডিংগুলো ভেঙে আমরা বহুতল নতুন ভবন তৈরি করে ফেলি এটাতে হয় কি মানুষগুলোর আসলে ওই জায়গাগুলোতে যেটা বলছিলাম মানুষের কানেকশন মানুষগুলো হঠাৎ করে অনেকদিন পরে তার পুরোনো জায়গাতে গেলেও হারিয়ে ফেলে কানেকশনটা খুঁজে পায় না তো এই কানেকশনগুলা মেনটেন করে রাখার যে বিষয়টা এটা আমরা এখানে চেষ্টা ছিল আমাদের যে এখন যেভাবে মার্কেটটা আছে কিংবা মসজিদটাকে আমাদের যে মুঘল মসজিদটা এটাকে আমাদের কিভাবে ইন্সপায়ার করা যায় আরো ভিজিবল করা যায় হ্যাঁ ভিজিবিলিটিতে নিয়ে আসা যায় আরো বেশি লোককে যখন নতুন মসজিদটা করব ও কিভাবে পুরনো মসজিদ কিংবা শহরের সাথে ও কিভাবে কানেক্ট করবে এই জিনিসগুলোকে নিয়ে আমাদের আসলে চিন্তা ছিল এবং ওখানে যেভাবে এখন আসলে বিভিন্ন পয়েন্ট থেকে আমরা এন্ট্রি করতেছি এই মুহূর্তে আমাদের প্ল্যানটাও এরকম ছিল যে এই যে সার্কুলেশনের যে এই প্যাটার্ন এইগুলো আমরা চেঞ্জ করব না কারণ এটা পার্ট অফ মেমোরি আমরা এই মেমোরিটাকে কন্টেইন করব এবং এইগুলোকে আমরা এমন একটা ইয়েতে হাইটে নিয়ে যাব যেন এটার আসলে মানে ডেভেলপমেন্ট ফেজে কারণ এটা অনেকবার ফেজিং চেঞ্জ হয়েছে ডেভেলপমেন্ট ফেজে এটা আলটিমেট এমন একটা ফেজে যায় চিটাগাঙের জন্য এটা একটা আইকনিক এবং এটা যে নিজের মনে করা শহরের একটা আইকন সবার জন্য একটা
প্রজেক্ট, এইটা যেন আমি করতে পারি। তো এই জিনিসগুলোকে আমি আসলে আমার এই প্রজেক্টে করার চেষ্টা করেছি। এবং তখন যেটা হয়েছে যে আমার প্রজেক্টের আসলে মেইন জুয়েলটাকে আমার আসলে ফোকাস করতে হবে, বাকি জিনিসগুলোকে তখন আসলে তাকেই অনুসরণ করলে তাহলে তো হয়ে যাবে, মানে আলাদা করা যাবে না। যে কারণে আমরা পুরনো মসজিদটাকে ওটার মতনই রেখে দিচ্ছি এবং নতুন মসজিদটাকে আসলে কমপ্লিমেন্টারি একটা ইয়েতে, ওর ল্যাঙ্গুয়েজটা মডার্ন কিন্তু একটু ইসলামিক, এই ধরনের একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু পুরনো মসজিদটা একেবারে অ্যাজ ইট ইজ সেটাকে আমরা আসলে রিনোভেট করার চেষ্টা করব। এটাও অনেক একটা স্টাডির বিষয়। আমরা আশা করছি সামনে এই কাজগুলো যখন করব এটা নিয়ে আমরা এঙ্গেজ থাকব। মানে মসজিদের কাজ তো এখনো আরো অনেক বাকি আছে। জি জি জি, আমরা জাস্ট শুরু করেছি আর কি। তো এটাতে সময় লাগবে আমার মনে হয় বেশ খানিকটা। আমরা আশাবাদী, আমরা খুব মানে অনেস্টির সাথে, আমি সবসময় আমারই থাকে যে কোনো একটা প্রজেক্টে যখন আমি ইনভলভ হব, এখানে অনেস্টির আসলে অনেক রকম ডাইমেনশন আছে। আমি অনেস্টলি প্রজেক্টটাকে পার্সু করব এবং শেষ করাটা এটা আমার আসলে একটা ওই যে আমি যে জার্নি কিংবা গোল বলছিলাম, এইটারই আমার একটা পার্ট। আশা করি আমি এটাই করতে পারবো। জি, আমরাও আশাবাদী যে নিশ্চয়ই অনেক ভালো ভালো কাজ আপনাদের থেকে আমরা পাবো। একটু যদি ছোট করে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই যে কি করার ইচ্ছা আছে এরপর। ভবিষ্যৎ পরিকল্পনা আমার আসলে কাজ করছি, কিন্তু আমার ফিলোসফিটা আমি একটু রিল্যাক্স থাকি। আমার আসলে জীবনটাকে আমি ভাবি জীবনটা আসলে অবসর, এর ফাঁকে ফাঁকে যদি কিছু কাজ করা যায় তাতে মানসিকভাবে ঢাকা শহরে কিংবা বাংলাদেশে আসলে মানসিকভাবে সুস্থ থাকাটাই বড় একটা চ্যালেঞ্জ। তো ওই চ্যালেঞ্জটাকে প্রতিনিয়ত আমাদের সবারই মনে হয় এই চ্যালেঞ্জটা ফেস করতে হয়। তো ওই চ্যালেঞ্জটা ফেস করতে গেলে আসলে এক একজন এক একভাবে আমার মনে হয় নিজেকে আসলে একটা সেটেল ডাউন ইয়েতে নিয়ে আসে। আমি নিজেকে ওই সেটেল ডাউন লেভেলে আসলে রেখে অবসরটাই জীবন, মাঝে মাঝে কাজ করব এবং এইভাবে যতদূর যাওয়া যায়। আপনি জীবনটাকে উপভোগ করতে চান? জি জি, আমি প্রচুর মানে থাকে, আমরা মানে 3 মাস সময় পার হলে আমার মনে হয় ঢাকা থাকা যাচ্ছে, একটু ঘুরতে হবে। খুব ট্রাভেল করতে পছন্দ করি আমি। আপনি যেমনটি বলছিলেন যে স্থাপত্যের ক্ষেত্রে গণমানুষের সম্পৃক্ততা আপনি আপনার কাজের মধ্যে নিয়ে আসতে চান। বাংলাদেশে তো আসলে আরও অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে, সেগুলো যখন আবার নতুন করে নির্মাণ করা হয় বা এক্সটেন্ড করা হয়, সেইখানে কি আসলে একেবারে যে অরিজিনালিটি সেটাকে ধরে রাখার একটা কি অভাব রয়েছে? আপনার কি মনে হয়? আমার মনে হয় আর্কিটেক্ট যখন আসলে অনেস্টলি একটা প্রজেক্টকে করবে, মানে অনেক কিছু আরোপিত হয়ে যায়, আরোপিত জিনিসগুলোতে তখন আসলে আমাদের, আপনি যেটা বললেন যে গ্যাপগুলো, এটা আরোপ করার কারণে এই জিনিসগুলো একটু হওয়ার সুযোগ থাকে। তবে আর্কিটেক্ট মনে হয় যদি তার মতন করে অনেস্টলি করে, তাহলে প্রজেক্টগুলোর যে অরিজিনাল যে ফ্লেভারটা বা এটার যে জিসটা, নির্যাসটা, এটাকে যদি বুঝতে পারে তাহলে আমার মনে হয়, কারণ প্রচুর আমাদের আসলে হিস্টোরিক্যাল আমাদের বিল্ডিং খুব বেশি নাই, পুরনো বিল্ডিং, আমাদের কনটেক্সটটা এটা সাপোর্ট করে না। কারণ এখানে গাছে মানে একটা বিল্ডিং এ গাছ হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক বিষয়, এবং এটা বিল্ডিংগুলো ডিকে করার জন্য এটাও একটা প্রভাবক হিসেবে কাজ করে। তো আমাদের যে অতীত কিংবা আমাদের যে প্রাইড, এইগুলো আমাদের ঘাটতি আছে। আমি মনে করি জেনারেল গণমানুষে এই জিনিসগুলোর আসলে যদি আমরা আমাদের সংস্কৃতিতে এই জিনিসগুলোকে আপহোল্ড করতে না পারি, তাহলে আসলে ভবিষ্যতে এই জিনিসগুলোকে আমরা ক্যারি করতে পারবো না। এটা কি আসলে মানুষের দৃষ্টিভঙ্গির সমস্যা? না না, এটা মানুষকে আমি দোষারোপ করতে চাই না। সাধারণ মানুষের আসলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুব বেশি থাকে না। সিদ্ধান্তগুলো আসলে আর একটু ইয়ের থেকেই হয়। গণমানুষের অবশ্যই তার নিজের জায়গা থেকে দায়িত্ব আছে, তবে খুব সহজেই তাদেরকে দোষারোপ করে দিলে আসলে কোনো কিছুতে অগ্রসর হওয়ার সম্ভাবনা খুব কম। আমার মনে হয় পলিসি মেকিং এর জায়গাটাতেই আমাদের পরিবর্তনের দরকার আছে। আরো অনেক গল্প ছিল করার মতো, কিন্তু সময় প্রায় শেষের দিকে। রাঙা সকালের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দোয়া করবেন, কাজ করছি, মানুষের জন্য কাজ করে যেতে চাই এবং ভালো কাজ করতে চাই, এটাই আমার উদ্দেশ্য। আপনারা দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন।